শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। তুমি আজকে চিটাগং থেকে এসেছো? গতকাল এসেছি। গতকাল এসেছো, আচ্ছা ঠিক আছে। চলো আমরা জানাই আমরা আজকে কার সঙ্গে গল্প করব, কার জীবন নিয়ে শুনবো। একদমই তাই, এবং রাঙা সকালের প্রতিটি এপিসোডে আসলে খুবই বিশেষ, তাই না? একদমই তাই, চমৎকার সব মানুষেরা আসেন, আমরা ঋদ্ধ হই। চলো কে আছে যে রেডি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষক ও গবেষক অধ্যাপক ডক্টর এ.কে হুমায়ুন কবির। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভীষণ ভালো আছি। পুরো অনুষ্ঠান জুড়েই আপনার কাছ থেকে ঋদ্ধ হব, অনেক কিছুই জানবো। একেবারে শৈশব থেকে যেহেতু শুরু করি, আপনার শৈশব তো ময়মনসিংহে কেটেছে, কেমন ছিল, মনে পড়ে সেই সব দিনগুলি? জি, আপনি ঠিকই বলেছেন, আমার শৈশবটা কেটেছে ময়মনসিংহে। আমার জন্ম হয়েছে ময়মনসিংহ শহরে, কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আমার গ্রামের বাড়িতে আমি কাটিয়েছি। আমার গ্রামের নাম হচ্ছে ময়মনসিংহের পার্শ্ববর্তী একটা গ্রাম, শহরের পাশেই, সেটার নাম হচ্ছে ভাবুকালী। এবং ওখানেই আমি যে প্রাথমিক বিদ্যালয় আছে, বরবিলাবার প্রাথমিক সরকারি বিদ্যালয়, ওখানে আমি পড়াশোনা করেছি। এবং শৈশবটা ছিল আসলে অন্য সবার মতোই। আমার খুব যে চঞ্চল ছিলাম তাও না, আবার একেবারে খুব নীরব ছিলাম সেরকমই না। আমি দুটার মাঝামাঝি ছিলাম। তবে শৈশবগুলি সত্যিই খুব স্মৃতিমধুর ছিল, এবং তখন গ্রামগুলিও একটু অন্যরকম ছিল। এবং শৈশবে দেখা যেত যে আমরা, বিশেষ করে আমরা যখন স্কুল থেকে ফিরে আসতাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা দল বেঁধে কিন্তু স্কুলে যেতাম। তখন দল বেঁধে যেতাম এবং দল বেঁধে আসতাম। আসার সময় দেখা যেত যে আমরা হয়তোবা, দেখা যেত গ্রামে তো সবাই হয়তোবা আত্মীয়ের মতোই, ওর গাছ থেকে আমরা একটা পেয়ারা নিয়েছি বা ওর গাছ থেকে একটা বড়ি পেরেছি, এবং এটা নিয়ে দেখা যায় যে বন্ধুদের মধ্যে বা যারা ছিল তাদের সাথে আমাদের একটু মন কাড়াকাড়ি হতো। এটা চমৎকার সময় আমি আসলে পার করছি। এই স্মৃতিটা আসলে মাঝে মধ্যে, এখন একটু বয়স হচ্ছে তো, সেই স্মৃতিগুলি আমার এখনো বেশি ওঠে। আর সবচেয়ে বিষয় ছিল, আমার স্কুলের পাশে একটা জঙ্গল ছিল, বা জঙ্গলটা আসলে মানে বেশ, তখন ছোট সময় ছিল তো ভয় পেতাম, এবং ওখানে দেখা যেত যে আমরা প্রায় যেতাম, এবং ওখান থেকে আমরা দেখা যাচ্ছে যে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তাম, এবং ওখানে কোনো ওনার ছিল না আসলে, যেটা কেউ, এটা পরিত্যক্ত বাড়ি ছিল, কিন্তু পরিত্যক্ত বাড়ি, ওখান থেকে আমরা পেয়ারা নিয়ে আসতাম। তারপর সবচেয়ে বড় একটা এখনো স্মৃতিতে আমার বাসে, তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমাদের যারা সিনিয়র ছিল তারা কি করতো, বেল, এখন শীতের সময় তো বেল গাছ থেকে বেল পাড়তো, এবং বেল পেড়ে তারপর তো আসলে কাঁচা বেল ছিল, কিন্তু তখন ওইগুলি দেখা যাচ্ছে যে কিছু দিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে সেটা খেতাম। এই স্মৃতিগুলি আসলে এখনো সে করে না। ময়মনসিংহে একটা চমৎকার নদী আছে, ব্রহ্মপুত্র নদ, সেই নিয়ে কি আপনার কোনো স্মৃতি আছে? জি, ব্রহ্মপুত্র নদী আসলে আমি যেহেতু আমার বাবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, আমরা প্রাথমিক বিশ্ববিদ্যালয় শেষ করে আমরা শহরে চলে আসি, এবং আমার যে গ্রামের বাড়ি বললাম সেটা কাছে ব্রহ্মপুত্র নদ। তখন আপনি হয়তোবা, আমি জানি না কবে গিয়েছেন, আমরা যখন দেখছি তখন এই ব্রহ্মপুত্র নদ ছিল একেবারে পানি পরিপূর্ণ থাকতো, এবং দেখার মতোই। এখনো ভালো, কিন্তু তখন মনে হয় আরো পরিপূর্ণ পানি থাকতো, এবং যে নদের যে বৈশিষ্ট্যগুলি ছিল সব বৈশিষ্ট্যই ছিল। এবং আমি তো অনেক নৌকা ভ্রমণ করেছি, এবং এখনো ময়মনসিংহ গেলে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে ওই নৌকা ভ্রমণ করি, এবং এটা আমার এখনো আগের স্মৃতিগুলি মনে পড়ে। জি স্যার, ক ভাই বোন ছিলেন, একটু যদি পরিবারটা নিয়েও জানি, বাবা মা ভাই বোন? আমার বাবা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, উনি বিশ্ববিদ্যালয়ের অফিসার ছিলেন। আমার মা গৃহিণী। আমরা হচ্ছে যে 2 ভাই 4 বোন। আমার সিরিয়াল হচ্ছে 4 নাম্বার। এই আর কি আমাদের। এই যে কৃষির প্রতি সম্পৃক্ততা বা কৃষির প্রতি যে ভালো লাগা, এটা কি আসলে, আমরা যেটা অফিয়ারে গল্প করছিলাম, আপনি বলছিলেন যে 3 বোনের পরে আপনার পৃথিবীতে আসা, এবং সেই সুবাদে একটু অন্যরকম আদর আপ্যায়ন বা বেশি রকম ভালোবাসাটাই আপনি পেয়েছেন, এবং বাবা আপনাকে প্রায়শই অফিসে নিয়ে যেত। মানে বিষয়টা কি এমন হয়েছে যে অনেক কিছু দেখে দেখে বড় হয়ে একটা পরিণত বয়সে গিয়ে প্র্যাকটিক্যালি আপনি মাঠে গেলেন, কাজ করলেন, সেইভাবেই আসলে কৃষিটা নিজের মধ্যে ধারণ হলো? একটু যদি জানি স্যার, আমরা ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপরে প্রশ্নের উত্তর আসতে চাই। জি,
অধ্যাপক ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির প্রথমবারের মতো খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লেখা কোনো বাংলাদেশি গবেষকের বই প্রকাশ করেছে বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠান সিআরসি প্রেস। মর্যাদাপূর্ণ এ প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর আগে কোনো বাংলাদেশি লেখক বা গবেষকের পূর্ণাঙ্গ কোনো বই প্রকাশ হয়নি। দুগ্ধজাত খাদ্যের পুষ্টিগুণ, উন্নত প্রক্রিয়াজাত পদ্ধতি এবং বার্ধক্যে স্বাস্থ্যকর দুগ্ধজাত খাবারের গুরুত্ব নিয়ে লেখা মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস, নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং নামে গবেষণাধর্মী বইটির লেখক অধ্যাপক ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি অ্যান্ড ডেইরি সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান এবং পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনভূষণ স্কলার অধ্যাপক ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির 2 দশক ধরে শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের কিউসি ল্যাবের জাতীয় পরামর্শক পদে কর্মরত ছিলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শতাধিক গবেষণা প্রকাশনা রয়েছে তার। গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে হাইলি সাইটেড পেপার্স পুরস্কার, সিভাসুর সেরা গবেষক পুরস্কার অর্জন করেছেন তিনি। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, গবেষণার প্রাপ্তি সবকিছু নিয়েই গল্প করব, যেহেতু ছোটবেলায় ছিলাম। জানতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি এই কৃষিটাকে নিজের মধ্যে ধারণ করলেন। আমি এটাই বলবো, নিজের মধ্যে ধারণ করা, আপনি যে যে কাজগুলো করেছেন। জি, আপনি ঠিকই বলছিলেন যে আসলে ওই যে আমার বাবা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, তো আমাকে ছোট সময় প্রায়ই নিয়ে যেতেন এবং আমার বাবা তখন কৃষি রসায়ন বিভাগে কর্মরত ছিলেন। আমি ছোট সময় গিয়ে দেখতাম যে অনেক কেমিক্যালস নিয়ে দেখা যাচ্ছে ছাত্ররা কাজ করতেছে, গবেষকরা কাজ করতেছে। তো আমার মধ্যে তখন একটা আগ্রহ জেগেছে যে আপনারা জানেন শিশুরা যা দেখে তাই শিখে। তো ওখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি কৃষি বিজ্ঞানী হব। প্রথম ওখান থেকেই ছিল যে আমার একটা কৃষির প্রতি একটা অ্যাফিলিয়েশন। আর যেহেতু আমার শৈশবকালটাও কৃষি নিয়েই, মানে আমি যেহেতু গ্রামে প্রাথমিক বিদ্যালয় গ্রামে ছিল এবং আমি একটি কৃষির প্রতি ছিল, আমাদের নিজস্ব কিছু গাভীও ছিল এবং আমি কিন্তু গাভীর যত্ন নিতাম এবং আমি ঘাস কাটতে পারি। এবং মোটামুটি আমার কৃষির সাথে জড়িত ছিল, সেই থেকেই আমার এক ধরনের ছিল। এবং পরবর্তীতে যখন আমার সুযোগ আসছে, মানে আল্লাহর রহমতে আমি সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এভাবেই কৃষির সাথে আমার মানে সূত্রপাত হয়। আচ্ছা, কৃষি বিশ্ববিদ্যালয়ের আগের কথাও যদি শুনতে চাই, যে আপনি স্কুলের কথা বলছিলেন, মজার মজার গল্প হচ্ছিল। স্কুল লাইফ শেষ করে কি সেই ময়মনসিংহে আপনি কলেজ জীবন আপনার শুরু হলো? আমরা স্কুল লাইফ শেষ করে ময়মনসিংহে যে কৃষি বিশ্ববিদ্যালয় একটা কলেজ আছে, তখন এই কলেজের নাম ছিল কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ, এখন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বলে। ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি 92-তে। তারপর ওখান থেকে পাস করে মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন কিছু, হ্যাঁ। তারপর হচ্ছে শেষ করে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে 93-94 সেশনে ভর্তি হই পশুপালন অনুষদে। এবং পশুপালন অনুষদে আমি পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করি 99-এর ডিসেম্বরে আমাদের রেজাল্ট হয়। তারপর আমি মাস্টার্সে ভর্তি হই ডেইরি সায়েন্স বিষয়ে। এবং এখানে প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে আমি যখন মাস্টার্সের 3rd সেমিস্টার, তখন আমার মানে চাকরি হয়ে যায় চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজে। অর্থাৎ আমি স্টুডেন্ট কাম টিচার হয়ে গেছিলাম। আমার এটা আল্লাহর রহমতে নিয়ে আল্লাহর দয়ায় পেয়েছি। এবং এভাবেই আমার শুরু হয়, মানে পড়াশোনা শেষ হয়ে আমি চাকরিতে জয়েন করলাম 2001-এর জুলাই, 18 জুলাই। তখন আমি মাস্টার্সের স্টুডেন্ট এবং আমি তারপর ছুটি নিয়ে এসে ডিফেন্স থিসিস কারেকশন এগুলো জমা দেই। পড়াশোনা শেষ, আমি একটু ইন্টারাপ্ট করি, পড়াশোনা শেষ করবার আগে আপনার চাকরি হয়ে গেল, এটা কি মানে নিজের কোনো ইচ্ছা শক্তি থেকে, মানে সবসময় কি ট্রাই করতেন এরকম যে পড়াশোনার পাশাপাশি কোনো অ্যাক্টিভিটি বা চাকরি কিছু একটা আমাকে করতে হবে? আপনি ঠিকভাবে আমাকে প্রশ্নটা করেছেন, এইরকমই ছিল। আমি একটু মানে আমার পাশ করার পরে থেকে আমার ছিল যেখানে আমার জবগুলি হওয়ার পসিবিলিটি আছে, যখন সার্কুলার হতো সবগুলি অ্যাপ্লাই করতাম। এবং সবচেয়ে বিষয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যখন আমার চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজের চাকরির জন্য মানে সার্কুলার হয়, তখন তারা বলেছিল যে মাস্টার্স প্রেফার করে, কিন্তু তখন কিন্তু আমার 2nd সেমিস্টারে। কিন্তু এনিওয়ে আমি যেহেতু আমাদের ডিগ্রিটা মানে টার্মিনাল ডিগ্রি বা এটা হচ্ছে, তো এটা যে বলছে প্রেফার, তার মানে বুঝছি যে পসিবিলিটি আছে। আর যেহেতু রেজাল্ট আমার মাস্টার্স অনার্সে ভালো ছিল মোটামুটি, তা আমি আচ্ছা করি, অ্যাপ্লাই করি। তারপর পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে আসলে আমি ভাবতেও পারি না আমার চাকরি হবে, এটুকু বিলিভ করবে না, বাট দিস ইজ ফ্যাক্ট। হঠাৎ করে আমি যাচ্ছি, যে একজন যে ডাক পিয়ন আসে, উনি চিনে আমাকে আর কি, বলে আঙ্কেল আমাকে 20টা টাকা দেন। ইন্টারেস্টিং, আমি তো সে তো টাকা চাই না, বলে 20 টাকা দেন। আমি তখন 20 টাকা ছিল দিও। তারা তো বুঝে যে কোনটা চাকরির যে বিষয়গুলি আসে ওটা স্পেশাল ডাকে আসে আর কি, রেজিস্টার ডাকে আসে। তা আমি দেখে আসলে বিস্ময় হই, মানে বিলিভ মি,
আমার এই চাকরির জন্য তখন 150 টাকা খরচ হয়েছিল। আচ্ছা। কেউ বিলিভ করবে না হয়তোবা, এবং আমার কোনো এখানে কোনো অ্যাফোর্ডও ছিল না বেশি। ঢাকায় এসে পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, এবং আমি ধরে নিয়েছি আমার মাস্টার্স হয় না, আমার চাকরি হবে না, এবং কেউ বিলিভ করবে না। আমি ময়মনসিংহ থেকে সকালে এসেছি, আচ্ছা। এসে ঢাকাতে পরীক্ষা দিয়েছি, আমার ঢাকা পরীক্ষা দিয়ে আবার চলে গেছি, আবার ভাইবার সময় সেম, যে আমার তো চাকরি হবে কিনা আমি জানি না। তবে যেটা হচ্ছিল, আমি ভাইবা বোর্ডে খুব ভালো করেছিলাম পরবর্তী শুনছি, কারণ আমার মানুষ যদি স্ট্রেসে থাকে সাধারণত কিন্তু ভালো করতে পারে না। আমার যে রিল্যাক্স ছিলাম, রিয়েলি ভাইবাটা আমার এখনো মনে আছে। আমি খুব মানে আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো দিয়েছিলাম। সেটা একটা আমার কাছে আসলে রিমার্কেবল মনে হয়, এখনো আমি সেই স্মৃতিটা মানে মনে পড়ে। স্বাভাবিক স্যার, খুব দ্রুতই আসলে চাকরি হয়ে যাওয়া একেবারে পড়াশোনারত অবস্থায়। কিন্তু এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া, সেই সংক্রান্ত আবার অধ্যাপনায় যুক্ত হওয়া একটা পর্যায়ে গিয়ে, কিন্তু তার আগে কি জীবনের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে কি আপনি কি কি ভেবেছিলেন আসলে তখনটার সময়, একটু শুনি। আমি যখন আসলে যেহেতু আমি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং আমার পজিশন ভালো ছিল, আমার তখন ছিল যে হয় শিক্ষকতা হবো নাহলে গবেষক হবো। যেহেতু আমি বিজ্ঞানী হতে চেয়েছিলাম, সেই জন্য আমার দেখা যেত যেখানে প্রফেশনাল শিক্ষার সংক্রান্ত যে সমস্ত চাকরি অ্যাডভার্টাইজ সবগুলিতে আমি করতাম, আর আবার গবেষণা প্রতিষ্ঠান যেগুলো তো সেগুলোই করতাম। যার ফলে দেখা যাচ্ছে, এবং আমি একটা জিনিস কি, আমার একটা মানে ইচ্ছা শক্তিটা খুব প্রবল ছিল। মানে আমি এখানে হয়তো বা বলতে চাই যে মানে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে এবং সে যদি প্রচেষ্টা করে যে তার ডেস্টিনেশনে, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবে। এবং আমার ক্ষেত্রেও অনেকটা ওরকম হয়েছিল যে আমার ইচ্ছা শক্তিটা খুব প্রবল ছিল, এবং লক্ষ্যটাও ছিল, এবং প্রচেষ্টাও চালিয়েছি সব মিলে। আপনি বলছিলেন যে একই সঙ্গে গবেষণা এবং শিক্ষকতা, যে কোনো একটা পেশায় নিজেকে নিয়োজিত করবেন, কিন্তু আসলে আপনি দুটো পেশাই আসলে নিজেকে সাকসেস করতে পেরেছেন। এবং আপনি যে কথাটি বললেন সেটাই বলতে চাই যে ইচ্ছা শক্তি, সব বিশেষ করে সততার সঙ্গে, এটা যদি থেকে থাকে কারো, এটা আসলে তার সেই ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব। চাকরিরত অবস্থা এবং পড়াশোনা দুটাই একসঙ্গে চলছিল, তখন কেমন ছিল? কোনো সমস্যা হচ্ছিল? ঠিকই বলেছেন। আমার যখন লেকচার, তখন আমি স্টুডেন্ট কাম টিচার, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমি যখন লেকচার দিতে দিয়ে গিয়েছি ক্লাসে, তখন ছাত্ররা ভাবছি এ কি আসছে হঠাৎ করে। মানে আমি এখন যখন একেবারে এক বাচ্চা ছেলে ছিলাম, এখন একটু স্বাস্থ্য আছে, তখন আরো লিনেন ছিলাম। তো এটা একটা বিষয় ছিল। আর হ্যাঁ, না সমস্যা হয় না। আমাদের যখন তৎকালীন যে আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, তখন কলেজ ছিল, সরকারি ভেটেরিনারি কলেজ, উনি আমাদের খেয়াল করছে, সেই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা তো তারপর মাস্টার্স শেষ করার পরে আমার ইচ্ছা শক্তি ছিল, যেহেতু আমি হায়ার স্টাডি, যে শিক্ষকতা, আমাকে হায়ার স্টাডি নিতে হবে। এরপরে আমি আসলে তখন চিন্তা করলাম আমাকে হায়ার স্টাডি করতে হবে, এবং এই যে আমি চেষ্টা করেছি যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য। যেহেতু আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা তখনই ধারণা ছিল যে জাপানে যে ম্যাক্স ফেলোশিপ বা মুরুমুশু যেটা আমরা বলে থাকি, সেই ফেলোশিপের জন্য আমি তখন আবার শুরু করলাম সেইটা একটা মানে চেষ্টা। আর এখানের সাথে সাথে একটা গল্প আমি কি বলবো, সেই গল্পটা হলো যখন আমি লেকচারার, তখন আমি ৬,৫০০ টাকা বেতন পাই, এবং এটা চিটাগাং শহরে এটা লাগে, এবং আমি লেকচার অবস্থা মোবাইল কিনতে পারি নাই, কারণ সে টাকা আমার নাই। এবং যখন আমি বললাম যে আমি বিদেশে পড়াশোনা করতে যাব, প্রফেসরদের ইমেল করতে হয়, এবং তখন আসলে ইন্টারনেট গুলো খুব ইজি ছিল না, ছিল না। দেখা যেত আমরা চিটাগাং একটা সেন্ট্রাল প্লাজা, ওখানে সেন্ট্রাল প্লাজার দোতলায় 1 ঘন্টায় সম্ভব 40 টাকা নিত আমার, যত মনে পড়ে, যদি ভুল না হয়। আমি ফ্লপি ডিস্ক নিয়ে যেতাম আর প্রফেসরদের ঠিকানা নিয়ে আসতাম, এসে ডিপার্টমেন্টের কম্পিউটারে কাজ করতাম, ওখানে সবগুলি মেল ঠিক রাখতাম। তারপর দেখা যাচ্ছে ওই ফ্লপি ডিস্ক নিয়ে আবার সেন্ট্রাল প্লাজা গিয়ে ইমেল করতাম। এইভাবে আমাদের মানে হায়ার স্টাডি প্রসেসটা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সব সময় বলি, বা এই সময়ে ছেলেমেয়েরা বিশেষ করে বলে যে সারা বিশ্বেই হায়ার এডুকেশন মানেই হচ্ছে আসলে এক্সপেন্সিভ একটা ব্যাপার, মানে সেখানে খরচের একটা বিশাল একটা কি বলে বাজেট থাকতেই হবে। সেক্ষেত্রে তো আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেন? আপনারটাকে ছিল এরকম যে না, সেটা আমি পড়াশোনা দিয়ে আমি সেটাকে কভার করব, এরকম কোনো কিছু কিনা? আপনি তো স্কলারশিপ নিয়ে গেলেন। আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি স্কলারশিপ নিয়ে যাব, কারণ স্কলারশিপ নিয়ে গেলে দুইটা বেনিফিট, একটা হলো টিউশন ফি টোটালি ওয়েভ থাকে, এবং যেহেতু আমি আগে বললাম যে আমি একটু যেহেতু জাপান সম্পর্কে আমার ধারণা ছিল, তা ম্যাক্সড ফেলোশিপটা ভালো ছিল, তখন ম্যাক্সড ফেলোশিপ কিভাবে পেতে হয় সেই সম্পর্কে আমি একটু পড়াশোনা করেছি। ওভাবে প্রথম থেকে আমি নিজেকে প্রিপেয়ার করছি, যেমন পাবলিকেশন লাগে, তারপর হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল, আদার্স কিছু বিষয় লাগে, সেইগুলির জন্য আমি চেষ্টা করি, এবং চেষ্টা করার পর, এবং চেষ্টা করলে যে
প্রথম এই ইমেইলে জবাব দিয়ে জাপানি প্রফেসররা একটু ডিফারেন্ট টাইপের নেচারের হয়, আপনারা জানেন হয়তোবা, তারা একটু খুব চুজি হয়। এনিওয়ে অনেক আমি কত ইমেল করেছি এটা কেউ বলবে না, আমি কাকে একজনকে বলেছিলাম, আমি মনে হয় জাপানের সব প্রফেসরকে লিখেছি আমার লাইনে। আচ্ছা। এবং ফাইনালি এনিওয়ে যেটা আমি আগেও বললাম, জি, জি। যে ইচ্ছা শক্তি প্রচেষ্টা এগুলি থাকলে হয়তো আল্লাহ তার ডেস্টিনেশনে লেগেছিলাম এক্স্যাক্টলি লেগেছিলাম। এবং এইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে আপনাকে চেষ্টা করতে প্রচেষ্টা করতে হবে, ভীষণ থাকতে আমি ওই ডেস্টিনেশনে যাব, পৌঁছাবো। এবং যদি সেই ইচ্ছা শক্তিটা যদি আমরা ব্যবহার করি এবং সঠিক ওয়ে ট্রাই করি, দেখা যাচ্ছে যে ডেস্টিনেশন পৌঁছেছে। আলহামদুলিল্লাহ আমি মানে জাপানে, এবং জাপানে এটা জেনেও খুশি হবে না, একবারই অ্যাপ্লাই করেছি মনোবসুর জন্য, প্রথম অ্যাপ্লাই পেয়েছি। এবং সেটা এটা একটি বিভিন্ন ওয়েতে পাওয়া যায়। আমার যে ওটা ছিল প্রফেসরের মাধ্যমে, প্রফেসরের প্রথম যে ইউনিভার্সিটির সিলেকশনটাই ফাইনাল আসলে নেক্সট গভর্নমেন্ট পরে, আমার প্রফেসর মানে অ্যাপ্লিকেশন 1 মাস পরে বলছে তুমি হুমায়ুন তুমি ফার্স্ট হয়েছো, মানে সিলেকশন তাদের 3টা ইউনিভার্সিটির মধ্যে তুমি 99% ধরে দাও তুমি ফেলোশিপ পাবা, 1% সে বলছে যে এটা গভর্নমেন্টের যেহেতু বিষয়। এনিওয়ে তখন থেকে আমি আবার প্রিপেয়ার করছি, জাপানি ভাষা শিখতে হবে যেখানে এভরিডে, তখন জাপানি ভাষা শেখা শুরু করছি। তখন আমি অবশ্য বাই দিস টাইম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি। আচ্ছা। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা গল্প বলি আপনাদের সাথে। দেশে থাকা অবস্থায় আপনি জাপানি ভাষা শেখা শুরু করলেন? জি। এটা কোথায় স্যার? সেটা হচ্ছে আমি নিজে একটা বই কিনেছি, কারণ জাপানি ভাষা শেখার মতন তখন চট্টগ্রামে ছিল কিনা আমার জানা নাই। একজন ছিল, আমি অনেক ঘোরাঘুরি করেছি, ওনার আমি ধরতে পারি নাই। মানে সেটা হচ্ছে আমরা ওই বই কিনে কিছু মানে ভোকাবুলারি চেষ্টা করেছি, যে মানে এভরিডে লাইফ। যদিও আমার প্রোগ্রামটা ছিল ইংলিশ প্রোগ্রাম, 3 ডক্টরাল কোর্স ইন ইংলিশ প্রোগ্রাম, ওদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেটা ছিল। কিন্তু আপনাকে এভরিডে এর জন্য তো আপনাকে মিনিমাম ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, সেই ভাষাগুলিও কিছু শেখা শুরু করেছিলাম। এবং সেটা হলো 2008 এর কথা বলতেছি আমি। আমার চাকরি হলো 2001-এ, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি 2003-এ, আর জাপানে গেছি 2008-এ। আচ্ছা। 8-এ তারপর ওখানে তো জাপানে যাওয়ার পরে আসলে তখন আমি তো একদম বাচ্চা ছেলে ধরতে গেলে, আর বিদেশে প্রথমে স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সেই গল্পটা আপনি বলতে চাচ্ছিলেন, সেটা শুনে আমরা জাপানের গল্পে যাব। জি স্যার প্লিজ। জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে সবচেয়ে মজার একটা গল্প বলতে চাচ্ছিলাম, যে আমি বলেছি যে আমার তখন যখন লেকচারে তখন কম্পিউটার ছিল না, অফিসিয়াল ল্যাপটপে ডেস্কটপে কাজ করতাম, এবং তখন আমার মোবাইলও ছিল না। যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তখন আমি প্রথম মোবাইল কিনেছি। এবং এখানে একটা প্রসঙ্গক্রমে আমাদের ইয়াং জেনারেশন বলতে চাই, আমার বাবা এত দরিদ্র মানুষ ছিলেন না যে আমি যদি বলতাম একটা মোবাইল কিনে দাও বা একটা ডেস্কটপ কিনে দাও, ইভেন তো আমার ছোট ভাই ডেস্কটপ ছিল, কিন্তু আমার মধ্যে একটা ছিল না, আমি কারোর কাছ থেকে নিব না, আমার নিজের এবিলিটি দিয়ে করবো। এবং আমি আসলে ওইটাই করেছি। আমি যখন অ্যাসিস্ট্যান্ট পেয়েছি পরের মাসে আমি মোবাইল কিনেছি, এবং তখন মোবাইলও একটু এক্সপেন্সিভ ছিল। এনিওয়ে এটা বলার কত সালের কথা ওটা? এটা 2003-এর শেষের দিকে। আচ্ছা, 2003-এর শেষের দিকে। মানে তখন মোবাইল ফোন মানে তো ভীষণ এক্সপেন্সিভ স্যার। এক্স্যাক্টলি, ভীষণ এক্সপেন্সিভ। আমার দামটাও মনে আছে কতটা কিনেছিলাম। এনিওয়ে সেটা একটা, এই স্মৃতিগুলি এখনো মনে পড়ে আর কি, এটা একটা বিষয় ছিল আর কি। তারপর তো যে গল্প বলতেছিলাম যে আমি জাপানে গেলাম, এবং জাপানে যাওয়ার পরে তো একটা ধরেন যে কোনো দেশে যাওয়ার পরে কিছু কালচারাল শক হয়, এনভায়রনমেন্ট ভিন্ন। তো ওখানেও কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়েছে প্রথম, কারণ হচ্ছে যে আমি গল্প বলতেছি 2008-এ কিন্তু জাপানিজ লোকজন এত ইংরেজি বলতো না। এখনই যেমন আমি রিসেন্টলি কিছুদিন আগে আসছি, সেই গল্প পরে বলবো, তখন এত ইংলিশে পারতো না। তো আমাকে ল্যাবে যখন গিয়েছি, ল্যাবের আমাকে ওদের ইনস্ট্রুমেন্ট রিয়েলি আমি যে দেখি নাই ওই টাইপের ওদের সবগুলি ওয়েল ইকুইপ। তো ওখানে আমাকে তাদের সাথে মিশতে হচ্ছে, এই যে অ্যাটিটিউড, কারোর সাথে মিশা, এই এবিলিটিটাও আমাকে ডেভেলপ করতে হচ্ছে। এবং আস্তে আস্তে তাদের ল্যাবের বিভিন্ন টেকনিকগুলি আমার শিখতে হচ্ছে। শেখার পরে আস্তে আস্তে এনিও সেটাও একটা চ্যালেঞ্জিং। আমার জাপানে যখন যায় আমার ওজন ছিল সম্ভবত 69 কেজি, এবং আমার পিএইচডির 1 বছরে আমার 6 কেজি ওজন লস করেছিল। এবং আমি যে এক্সপেরিমেন্টগুলি করতেছিলাম আসলে আমি এগুলি আমার জানা ছিল না। ওখানে বাংলাদেশে আমার কোনো মানে আমার এক্সপোজ ছিল না, ওখানে গিয়ে শিখতে হয়েছে। এবং এনিওয়ে এবং কাজগুলি একটু কমপ্লিকেট ছিল, মানে খুবই কমপ্লিকেটেড ছিল। আমি প্রথম শুরু করেছিলাম এটা বলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এটা আমি জীবনেও করি নাই বাংলাদেশে। এবং এগুলি ভেরি ভেরি সাফিস্টিকেটেড ওয়ে, তখনকার সময় অ্যাটলিস্ট, এখন অনেক ইজি হয়েছে। তারপর হচ্ছে যে আমার রেজাল্ট আসে না। পিএইচডি কাজ কিন্তু প্রফেসর জাস্ট বলবে তোমার কাজ তুমি কিভাবে করবে, তোমার আপ টু সেই। তারপরে নিয়ে সেই স্ট্রাগল করতে করতে তারপর হচ্ছে এই ফাঁকে আমি আবার আমার জাপানের সুনামির কথা আপনাদের মনে আছে? সুনামি
তখন সুনামির আগে ফরচুনেটলি আমার এসোসিয়েট প্রফেসরের সময় হয়েছে, আমি এটা পিএইচডির শেষ দিকে। তো আমি বললাম প্রফেসরকে, বললাম ওদেরকে, প্রফেসরকে সেন্সি বলে জাপানে, আপনারা জানেন হয়তো, সেন্সি আমার তো যাওয়া উচিত, আমার এরকম এসোসিয়েট প্রফেসরের ডিউ হয়েছে, বলে তুমি যাও। তো আমি আসছি, তখন এসে তো আসার পরে তো সুনামি হলো। তো সুনামি হলে তো তখন সুনামিটা হয়েছে আমার পার্শ্ববর্তী সিটি, একেবারে পাশে, যার পরে এটা উৎসুনিমিয়া সিটি আমি ছিলাম, এবং ইবারাকির কাছাকাছি হয়েছে, প্রিফেকচারের কাছাকাছি হয়েছে। তো আমি ছুটি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, আমার এক্সপেরিমেন্টের যে স্যাম্পলগুলি ছিল সেগুলির কি অবস্থা আমি জানি না। তো আমি খুব টেনশনে ছিলাম, কারণ লাস্ট সময় আমাকে আমার এক্সপেরিমেন্ট শেষ করতে হবে, থিসিস কিছু লেখা হয়েছিল সেগুলি। তারপর প্রফেসরকে বলি যে সেন্সি আমি আসবো, তুমি তো এখন আসতে পারবে না, সব ফরেন স্টুডেন্ট চলে আসছে লাস্ট মুহূর্তে, এবং ফ্লাইটও তখন জাপানে তেমন নাই। আমার মনে আছে তো মালয়েশিয়ান এয়ারলাইন্স গেছে, 18 ঘন্টা বসেছিলাম। আচ্ছা, কারণ আপনার তো পিএইচডি তখনো শেষ হয় না, আমাকে শেষ করতে হবে। তারপর যখন গিয়েছি তখন সেটা একটা মানে ভীতিকর পরিবেশ ছিল জাপানে যখন সুনামি হয়। এনিওয়ে তারপর আমি শেষ করতে পেরেছি আর কি। ওখানে গিয়ে খুব লাস্ট মুহূর্তে আমাকে পিএইচডি ডিফেন্স শেষ করে আমি 2011-তে অক্টোবরে চলে আসি, সেপ্টেম্বরের লাস্টে এসে আবার আমি। সুনামি হওয়ার মাস 2 পরে গেলেন? জি, মাস হ্যাঁ, প্রায় মাস 2 কি দেখলেন সেখানে? আসলে ওখানে একটা ভীতিকর পরিবেশ, কারণ আমি তো জাপানে অলরেডি তখন 2-2.5 বছর থাকি। ওখানে গিয়ে পানির জন্য আপনাকে লাইন ধরতে হয়, 1 বোতলে বেশি পানি দেয় না। পানি কোথায়? ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে যেতে হয়, এবং রাস্তায় কোনো মানুষ নাই। এবং আমি যাওয়ার পরে এমন একটা হয়েছে, ভূমিকম্প হয়েছে, সেটা আমার যতদূর মনে পড়ে, এটা আর্টের উপরে ছিল, আমি ল্যাবে ছিলাম, একটা মেয়ে ছিল আমাদের সাথে, ইথিওপিয়া, ও কান্নাকাটি করে চলে গেছে ল্যাব থেকে। কারণ আমরা তো আসলে মানে ভূমিকম্পের সাথে এত অভ্যস্ত না। আর এখানে প্রসঙ্গক্রমে বলতে পারি, আমি যেদিন জাপানে প্রথম ঢুকি তখনই একটা ভূমিকম্প হয়েছিল। পরে আমার প্রফেসর বলতো তোমাকে ওয়েলকাম করেছে জাপান, ভূমিকম্পের দেশ। সেটা ভয় পাননি তো আপনি? ভয় পেয়েছিলাম, আচ্ছা, ভয় পেয়েছিলাম, কিন্তু আমার প্রফেসর খুব ভালো মানুষ ছিল। স্যার, বাংলাদেশে থাকতে তো আপনি ভূমিকম্প ফেস করেছেন মাস্ট বি, ওখানে পার্থক্যটা আসলে কেমন? নিশ্চয়ই ওখানের বিষয়টা আরো অনেক বেশি প্রবল। আমাদেরটা যদি ওদের সাথে কম্পেয়ার করি, এটা কিছুই না, এটা কিছুই না। ওদের ভূমিকম্প হলে, ওই যে বললাম না, একটা ইথিওপিয়ান মেয়ে, সে কান্নাকাটি করে ল্যাব থেকে চলে গেছে দেখে, ভয় পেয়ে। ওদেরটা অনেকটাই মানে অনেক সময় হয়। এবং ওদের সবচেয়ে বিষয় হলো, তাহলে আমাদের দেশে যদি ওইটা হয়, তো আমাদের হয়তো, বা আমি জানি না, আমি ওইটার বিশেষজ্ঞ না, বলাটা ঠিক হবে না, তো আমার অনুমান নির্ভর করে বলছে আমাদের বিল্ডিং ভেঙে যাবে, কারণ ওদের বিল্ডিং করে ওইভাবেই করা হয়, আর কি প্রোটেক্ট করার মতো ওদের টেকনোলজি আছে, ওভাবে করা হয়। ওদের দেখবে এমন বাড়িটা মুভিং হয়, কিন্তু কিছু হয় না, হয় না, ওই মানে একটা নির্দিষ্ট পর্যন্ত কিছু হয় না। এটা একটা বিষয় ছিল। তারপর তো আমি পিএইচডি করে চলে আসলাম বাংলাদেশে, এসে আবার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করার পরে আমি 2015-তে প্রফেসর হই, এবং এরপরে আবার স্ট্রাগল শুরু করছে, আমাকে পোস্টডক করতে যেতে হবে। এবং আসলে কি, জাপানের সবচেয়ে যেরকম ম্যাক্সড ফেলোশিপ যেমন ফেমাস, এরকম একটা জেএসপিএস ফেলোশিপ পোস্টডক্টরাল আছে, যেটা বলে জাপান সোসাইটি ফর প্রমোশন এন্ড সায়েন্স। এটা বেশ প্রেস্টিজিয়াস ফেলোশিপ, এবং ইন টার্ম অফ অলসো মানি, আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রিতে যাই, টাকাটাও একটা বেশি, অনেক বেশ ভালো আর কি। আমার এটা হলো যে আমি অ্যাপ্লাই করলাম 2014-তে, 14-তে আমার পোস্টডক একবারই অ্যাপ্লাই করেছি, এবং একবারই আমার জেএসপিএস পোস্টডক হয়েছে। স্যার, আমরা যদি একটু পোস্ট ডক্টরেট ডিগ্রি নেওয়ার আগের গল্পে আসি, আপনি যে পিএইচডি করে আসলেন, এবং আপনি বলছিলেন যে অনেক বেশি আলাদা তাদের গবেষণা কার্যক্রম বা প্র্যাকটিক্যালি যা আপনি করেছেন, এসে কি আপনি বাংলাদেশে প্র্যাকটিক্যালি কিছু করলেন? এক্স্যাক্টলি, বা কি করলেন? আমরা যদি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি। একটা বিষয় সুন্দর কথা বলছেন, ওরা ওখান থেকে যেগুলি শিখে আসে 100% আমি অ্যাপ্লাই করতে পারছি এটা আমি বলতে পারবো না, কিন্তু ওখান থেকে যেগুলি শিখে এসেছি, এসে আমি ওই গবেষণার কাছাকাছি কিছু গবেষণা আমি চালিয়ে গেছি। কারণ হচ্ছে যে আমি বললাম, পোস্টডকে যেতে হলে আপনাকে গবেষণার ধারাবাহিকতা থাকতে হবে, যেমন এগুলি একটার পর একটা আপনি পাবলিকেশন করতে হবে, না হলে বুঝবে যে সে ভালো রিসার্চার না। একজন ভালো গবেষকের তার পাবলিকেশনের একটা ধারাবাহিকতা রাখতে হবে। তা আমি বাংলাদেশের এসে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু গবেষণা চালিয়ে গেছি, স্টুডেন্ট সুপারভাইজ করেছি, এবং যে আদার্স ছোটখাটো যে কাজ আমার লেভেলে করা যায় সেগুলি করেছি। এবং সেটা করে যেটা করেছি, আমি পাবলিকেশন আপডেট করতাম, প্রতি বছর আমার 3-4টা পাবলিকেশন হতো, এবং ফার্স্ট অথর পাবলিকেশন করেছি। খুব এক্সিলেন্ট করেছি তা বলবো না, এনিওয়ে আমি যতটুকু আমার সম্ভব ছিল তো করেছি, এটা একটা ফ্যাক্টর ছিল। তবে এখানে মাঝখানে আমি একটা কথা বলি নাই, আমি আবার 2014-তে নর্জন ইউনিভার্সিটি লাইফ সায়েন্সে আমি গিয়েছিলাম ভিজিটিং রিসার্চার হিসাবে, সেটা ওসলোতে। ওখানে বেশ কিছুদিন আমি বেশ কয়েক মাস ছিলাম, কিন্তু ওখানেও আরেক অভিজ্ঞতা,
ওদের আমরা তো নরওয়ের সম্পর্কে আমরা ছোট সময় পড়েছি হ্যাঁ, হ্যাঁ, নরওয়ের অসলো। অসলো খুব শান্তির শহর। শান্তির এটা শহর। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। আমার কেন জানি এটা আল্লাহর কাছ থেকে আমি শুকরিয়া আদায় করি যে আমি যা চাইছি তাই পেয়েছি। খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি সেখানে। না সেখানে হ্যাঁ, অভিজ্ঞতা দুইটাই মিশ্র। জি, জি, জি। সেটা ওসলো, আমার আসলে ওসলোতে মানে ছোট সময় পড়েছি শান্তির শহর শান্তির শহর, শহর নরওয়ে। নরওয়ে, এবং ওখানে নোবেল লরেটদের আছে। আমার জি। কেন একদম। আমার একটু আগ্রহ সবসময় বিজ্ঞান যেখানে আছে সেখানে আমার কেন জানি একটু টানে। তা আমার ওখানে গিয়ে ওই ভদ্রলোক যে সুপারভাইজার সে আসলে আমেরিকান, ওখানে সে নর্থ ইউনিভার্সিটি লাইফ সায়েন্সে সে থাকে। তার সাথে আমার বেশ ভালো রিসার্চ আমরা বেশ কয়েক মাস করছি। সে বলে তাহলে তুমি এখন, তাই সে আমাকে ইনভাইট করছে যে তুমি এখন মেডিকিউরি একটা ফেলোশিপ আছে ইউরোপে, বেশ ওটা প্রেস্টিজিয়াস, তুমি পোস্টডক অ্যাপ্লাই করো। তো ওখানে আমি মেডিকিউরি অ্যাপ্লিকেশন করলাম, করার পর বল তুমি থাকো। কিন্তু ওদের ইউনিভার্সিটির তখন বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশি স্টুডেন্ট নাই, আমি একা থাকি। এবং আমাকে সে আমার মনে আছে একটা ওদেরকে বলে গেস্ট হাউস, ওখানে থাকি। তো একা একা থাকি, আমার খুব ভালো লাগে না। এবং তখন রমজান শুরু হবে, এবং রমজান ওখানে প্রায় রোজা রাখতে হয় আপনি 22 ঘন্টা তখন ওই সময়ে, কারণ আপনারা জানেন যে, এবং রাত্রি ঘুম হয় না ওখানে, দিনের রাত তো জাস্ট তখনও সূর্য থাকে। জি। এটা আমার তখন আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, যদি পোস্টডক হয় আসবো। বাই দিস টাইমে কিন্তু আমি জেএসপিএস পোস্টডকের জন্য অ্যাপ্লাই করা ছিল। তো এসে আমার তো এরপরে তো আমার ফেলোশিপ জেএসপিএস হয়ে যায়। তারপর আমি জাপানে আবার তোহোকু ইউনিভার্সিটিতে যাই। এই তোহোকু ইউনিভার্সিটি ইজ দ্য ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি জাপানে, এবং তখনকার সময় ছিল ফার্স্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এবং টপ ওয়ার্ল্ডের মধ্যে যে টাইমস র্যাঙ্কিংয়ে ওরা বেশ ভালোর দিকে থাকে। তো ওখানে আমি গবেষণা করি, এবং ফরচুনেটলি আমি একজন ভালো গবেষকের সাথে আমার সংস্পর্শ, ওনার নাম হারুকি কিতাজাওয়া। আমি তাকেও তার প্রতি কৃতজ্ঞ, কারণ সে আমার জীবনের অনেক কিছু হেল্প করেছে। ওখানে আমি রিয়েলি যে আমার যে এখন বর্তমান যে গবেষণাগুলি করি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া নিয়ে বা ডেইরি প্রোডাক্ট নিয়ে, আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি। এবং ওখানে আমার অনেকগুলি ভালো পাবলিকেশন হয়েছে, যেটা ওয়ার্ল্ডের যে ভালো ভালো জার্নাল যেগুলো আমাদের লাইনে আছে সেগুলি ভালো ব্যাপার হয়েছে। এবং সে খুব ভালো মানুষ। জাপানিজরা কিন্তু যে ভালো মানুষ হয় ওনাকে না দেখলে আমি বুঝতাম, চমৎকার ভালো মানুষ। এবং ওনার সাথে সংস্কৃতি প্রায় 2 বছর আমি ওখানে গবেষণা করেছি, এবং বিশেষ গবেষণা করেছি হচ্ছে প্রোবায়োটিক নিয়ে। প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, আমরা যেগুলি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর অনেকগুলি কাজ করে। এটা আমরা 2 ধরনের করেছি, একটা মানুষের জন্য ছিল আর একটা এনিমেলের জন্য ছিল। তো ওখান থেকে 2 বছর পরে পোস্টডক করে আমি আবার দেশে চলে আসি। চলে এসে আবার প্রফেসরশিপ শুরু করি আবার। এবং আপনার গবেষণাধর্মী কাজগুলো মনে হয় মোটামুটি পুরো দস্তর শুরু হয়ে যায়, পুরো জমে আবার কন্টিনিউ করতে শুরু করি। এবং বাই দিস টাইমে তো আমরা আমাদের যেহেতু আমি মূলত হচ্ছে প্রোবায়োটিক মিল্ক সায়েন্স নিয়ে কাজ করি, এবং আমরা এই ইস্যুতে বেশ কিছু, যেহেতু আমি চাচ্ছিলাম যে আমাদের যে ডেইরি প্রসেসর আছে যারা মিষ্টি দই ইয়োগার্ট তৈরি করে, তাদের জন্য কিভাবে হেল্প করা যায়। আপনারা জানেন যে আমাদের দেশে যে দই আমরা সাধারণত খেয়ে থাকি, এগুলিতে কিন্তু প্রোবায়োটিক আছে কিনা সেটা আমরা জানি না, এবং এখানে কি কালচার ব্যবহার করা হচ্ছে সেটাও আমাদের অনেক ক্ষেত্রে জানা থাকে না বেশিরভাগই। তখন আমি আবার ওই গবেষণার ধারাবাহিকতা, যেটা জাপান থেকে আমি শিখে আসছি, 100% এখানে পারি নাই। তো ওই যে আমি বিভিন্ন ভালো ব্যাকটেরিয়া আইসোলেট করা শুরু করি আমার স্টুডেন্টদের মাধ্যমে, এবং আমরা বেশ কিছু ভালো ব্যাকটেরিয়া আইসোলেট করি, এবং আমরা এবং ওই যে গবেষণার অংশ হিসেবে আমরা একটা ভালো জার্নালে পাবলিকেশন করি। এখন আমরা চেষ্টা করতেছি বেশ কিছু ভালো প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পেয়েছি, ওগুলি দিয়ে দই তৈরি করব, এবং দই তৈরি করে আমরা কালচার ডেভেলপ করে যারা দই তৈরি করে তাদেরকে দিব, যার ফলে তারা কি হবে, তাদের এখন যে আমাদের নিজস্ব কালচার ইউজ হবে, এবং যারা দই খাবে তাদের স্বাস্থ্য আমরা তো অনেক সময় দইটা খাই, মানে দই তো খাই আসলে হেলথ বেনিফিটের জন্য, কিন্তু তাই খাওয়া উচিত, কিন্তু আমাদের দেশে তো ওই পার্সপেক্টিভটা খুব কম, জাস্ট মিষ্টান্ন জাতীয় এই ধরনের খাই। কিন্তু আমরা চাচ্ছি যে দই খাচ্ছে যাতে হেলথ বেনিফিটটা পায়, ওই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলি ভালো ব্যাকটেরিয়া দিয়ে দই তৈরি করে, তাহলে আমাদের হেলদি লাইফ লিড হবে। এটা একটা আমার গবেষণা যাচ্ছে। এবং রিসেন্টলি এরপরে যেহেতু আমি বিভিন্ন ধরনের মানে আমি কিন্তু খামারিদের সাথে কাজ করি, যারা ডেইরি প্রসেসর আছে, তারা একটা বলল যে তারা বলছে, প্লাস আমার অবজারভেশন ছিল যে আমরা মিষ্টির, যেহেতু আমার বইয়ের অংশেও একটা আছে, আমি বিভিন্ন ধরনের যে ট্রেডিশনাল ডেইরি ফুড আছে যেগুলি, যেমন চমচম, রসমালাই, এগুলি নিয়ে কাজ করেছি। তো ওখানে আমিও দেখেছি, তারাও আমাকে নোটিশ করলো যে আমরা যে আমাদের যে মিষ্টি তৈরি করার পরে দেখবেন যে একটা পানি থাকে, এটাগুলো ছানার পানি, ওই ছানার পানিটা সাধারণত তারা ফেলে দেয়। যে ফেলে দিলে এটা কি হবে, ফেলে দিলে হচ্ছে ছানার পানিটা এটা খুবই একটা পুষ্টিকর উপাদান, এখানে ভিটামিন, মিনারেল,
এবং সবই বিভিন্ন আছে। ধরনের সবই বায়োএক্টিভ আছে। কম্পাউন্ড থাকে। কিন্তু এটা ফেলে দিলে বেশ কিছু সমস্যা। একটা হলো যে একটা পুষ্টির অপচয় হচ্ছে, আর একটা হলো পরিবেশের জন্য একটা ক্ষতিকর। কিভাবে ক্ষতিকর? সেটা হলো একটা হলো যে মাটির ক্ষয় করে ওরা, আর হলো যে দুর্গন্ধ ছটায়, পরিবেশ বিনষ্ট হয়। তখন আমরা চিন্তা করছি, এটা অন্য দেশেও কাজ হয়েছে, কিন্তু অ্যাডাপটিভ রিসার্চ আমরা করেছি আমাদের পার্সপেক্টিভে, যে কিভাবে এটাকে ইউটিলাইজ করা যায়। তো এটা ধারণাটা হলো তিনটা, একটা হলো পুষ্টি, আর একটা হলো যে অপচয় রোধ করা, আর পরিবেশ বান্ধব হওয়ার জন্য। তখন আমার একজন স্টুডেন্ট দিয়ে আমি কাজ করাই, আমরা এক ধরনের মানে স্বাস্থ্যকর বেভারেজ, হুয়ে বেভারেজ তৈরি করার জন্য গবেষণা করি। এখানে দেখা গেছে যে আমরা যে ছানার পানি 70 ভাগ নিয়েছি, আর কেনু জুসটা হলো যে কমলালেবুর মতোই 30 ভাগ নিয়েছি। নেওয়ার পরে ওখানে যে আমার ল্যাবে যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াটা আইসোলেট করছি, ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া, ওটাও কালচার দিয়েছি এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনকিউবেটর করে বিভিন্ন ধরনের করে এইটা একটা তারা মানে আমরা অর্গানোলেপটিক টেস্ট, কেমিক্যাল, বায়োলজিক্যাল টেস্ট করে দেখছি এটা ভালো। কিন্তু এটা করার পরে আমরা দেখলাম যে এটার মানে যাই করি তার ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, মানে যদি খরচ বেশি সেটা তো নিবে না কৃষক। তারপর আমরা চিন্তা করলাম না অল্টারনেটিভ কি করা যায়। তখন আরেকটা অল্টারনেটিভ আমরা বের করলাম যে সেটা 99% হচ্ছে আপনার ছানার পানি নিব, 1% আমরা নিব হচ্ছে যে ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, আর হচ্ছে এখানে সুগার থাকে, মানে চিনি দিতে হয় 6 থেকে 8% দিয়ে, আর ফুড গ্রেড কালার দিয়ে আমরা একটা জুস তৈরি করি এবং দেখলাম এটা খুবই ভালো। এবং এটা আমরা ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজি টেস্ট করি। তারপর আমি রিসেন্ট নভেম্বরের 23-24 খামারিদেরকে আমি আমন্ত্রণ করি, এবং আপনারা জেনে খুশি হবেন, এবং এইগুলি বেশ কিছু মিডিয়াতে এসেছে, প্রিন্ট মিডিয়াতে। খামারিদের 25 জন খামারিদেরকে আমি ইনভাইট করি একটা প্রশিক্ষণের জন্য। সেখানে শুধু এটাই ছিল না, কিভাবে দই বানাইতে হয়, কিভাবে চিজ বানাইতে হয়, কিভাবে বাটার বানাইতে হয়, এটা হাতে কলমে আমরা দিই। এটা আমি আগেও করেছি, এটা যে প্রথম করেছি মানে এটা কি হেলদি ওয়েতে কিভাবে করা হয়, হ্যাঁ সেটা। তারপর তাদেরকে আমি যখন ছানার পানির প্রসঙ্গ বললাম এটা, এবং আমি যেটা ইতিপূর্বে বললাম, তারা দেখে তো অবাক, যে বলতেছে আমরা তো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়া জিনিস যে এইভাবে করা হয়, তাদের প্র্যাকটিক্যালি করাইছে, এবং তারা নিজেরা সেটা কনজিউম করে বলে যে এইটা বেস্ট। তাদেরকে দুইটা অপশনে দিয়েছিলাম, বলে ওইটা যেহেতু কেনু জুস এক্সট্রাক্ট করা একটু সময় সাপেক্ষ আর এক্সপেন্সিভ হয়। এবং সবচেয়ে মজার বিষয়, আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুগ্ধ পণ্য যারা ট্রেনিং নিয়েছে। কিছুদিন পরে তারা এই প্রোডাক্ট বাজারে তারা তৈরি করছে, নিজেরা টেস্ট করেছে, এখন তারা মার্কেটিং এ চলে গেছে, তারা বোতলে বিক্রি করতেছে। এইটা আমার জন্য, আমি খুবই ক্ষুদ্র মানুষ। এটা কি মানে ছানার পানির জুস? ছানার পানির জুস, তারা নাম দিয়েছে ছানার পানির বেভারেজ। এবং খামারিরা এখন যেহেতু আমার সাথে কানেক্টিভিটি আছে, তারা কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করে। এবং আসলে কি আমাদের খামারিরাও বড় ইনোভেটিভ, আমাদের চেয়ে বড় বিজ্ঞানী তারা। আসলে আমরা তো জাস্ট দেই থিম, তো বরং তারা আরো বেশি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে তারা আরো বেশি বিজ্ঞানী, আমাদের চেয়ে বড় বিজ্ঞানী তারা। এবং তারা দেখছে আমার চেয়েও ভালো আরো অনেক মানে আইডিয়া, আমি হয়তো আইডিয়া জেনারেট করেছি, তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে করে গিয়ে এখন এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারা আমাকে ছবিও আছে আমার হোয়াটসঅ্যাপে, দেখবেন যে তারা একদম সুন্দর মোড়ক তৈরি করে এখন বাজারজাত করতেছে বোতলে। তো একটা হলো যে এক হলো কৃষকদের লাভ হচ্ছে, আর হলো যে আমাদের যে পুষ্টিকর একটা বেভারেজ পাচ্ছে, আর হচ্ছে পরিবেশ বান্ধব হচ্ছে। এই বিষয়টা আমার কাছে রিসেন্টলি আমার বেশ ভালো লেগেছে আমার কাজে। চমৎকার স্যার, চমৎকার। এবং আপনি বলছিলেন যে যেহেতু আপনাদের মূল ফোকাসই হচ্ছে আসলে ডেইরি প্রোডাক্ট, আপনি বলছিলেন যে মিষ্টি, বিভিন্ন দই, এই জাতীয় বিষয় প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করছেন বেশি। এক্ষেত্রে আপনারা এমন কোনো ট্রেনিং কি দিচ্ছেন যে কিভাবে একটু প্রিজারভেটিভটা কম দেয়া যায় বা কম ইউজ করে এটাকে আমরা বাজারজাত করতে পারি বা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি, এরকম কোনো প্রসেস বা এরকম কোনো এটা পরামর্শ আপনাদের আছে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা আসলে চ্যালেঞ্জিং আমাদের এই ডেইরি শিল্পের সাথে। যেমন বিশেষ করে দুধের মধ্যে আমরা ভেজাল দিচ্ছি, এবং যে ভেজালগুলি আমরা অনেক সময় পাই, এটা খুবই হেলথ হ্যাজার্ড। এখন কৃষকদেরকে আমরা বলে থাকি যে, এবং বিশেষ করে এটা তো আমি রেগুলার, আমি যেহেতু এই সায়েন্সের স্টুডেন্ট, আমরা রেগুলার কিন্তু মিল্ক প্রোডাক্ট পরীক্ষা করি, বিশেষ করে ভেজাল যে নাই সেটা তো অস্বীকার করা যাবে না, আছে, রিয়েলি আছে, সেটা সত্য। এখন খামারিদেরকে আমি যেটা বলি, যেমন একটা বিষয় বুঝতে হবে, ধরেন একটা খামারি তার 1 লিটার দুধ সে তার একটা গাভী প্রডিউস করে, কারণ আমাদের দেশে যে গাভীগুলি দেয়, লোকাল যে গাভী, এটা 1 লিটার, 2 লিটার, 3 লিটার। একটা কৃষক তার একটা গাভী আছে 2 লিটার দুধ দেয়, সে ওই 2 লিটার দুধ বিক্রি করে তার জীবন ব্যয়। এখন তাকে যদি আপনি টেকনোলজি দেন কস্টলি, সেটা নিবে না। তখন আমি যেটা বলি,
এটা যে আচ্ছা ঠিক আছে আপনাকে একটা ওয়ে আমি বলে দেই, সেটা হলো দুধটা তো সে সাধারণত গ্রামে কিন্তু দুধ বিক্রি করে বিকালে, সাধারণত সকালেও হয় কিছু কিছু জায়গায় যারা বিকালে করে, এবং গরমের সময় দুধটা নষ্ট হয়ে যায়, তখন তারা কি দেয়, ফরমালিন দেয়। এটা খুবই হেলথ হ্যাজার্ড, তাই না? এটা আমরা পেয়েছি বিভিন্ন সময়, বিশেষ করে গরম সিজনে। তখন আমি যেটা বলি যে অনেকগুলি ওয়ে আছে, কিন্তু খামারিরা এই সমস্ত মার্জিনাল খামারি আপনার এই টেকনোলজি নিবে না যে টেকনোলজিগুলি আছে। তখন আমি বলি যে আচ্ছা ভাইয়া, আপনি তো 1 লিটার দুধ দিয়ে আপনি একটু ভালো পানি দুধের সাথে দিবেন, দিয়ে জাল দিবেন একটু হালকা করে, তাহলে ওই যতটুকু পানি দিচ্ছেন ওটুকু জাল দিয়ে পানিটাকে ফুটায় উঠবেন, তাহলে কি হবে যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলি আছে মারা যাবে, এবং তার দুধটা কিছু সময় তার শেলফ লাইফ বেড়ে যাবে। এটা একটা বিষয়, মানে এটা হচ্ছে একদিন মার্জিনাল ফার্মারদের জন্য। আর যারা প্রসেসর লেভেলে আছে তাদেরকে আমরা বলি যে আসলে প্রিজারভেটিভ, তো তাদেরকে আমরা মানে সবসময় নিরুৎসাহিত করি, কারণ এটা হেলথ হ্যাজার্ড। এবং ফরচুনেটলি যারা এখন চিটাগাং এর যে ডেইরি প্রসেসর, কিন্তু চিটাগাং কিন্তু ছোট ছোট বেশ প্রসেসর ডেভেলপ হচ্ছে। সেটা হচ্ছে যে কেউ দই তৈরি করে, কেউ লাবান তৈরি করে, লাচ্ছি তৈরি করে, এবং কিছু কিছু আমার কাছে, আমি যেহেতু মানে খামারিদের সাথে কাজ করি, আমি খামারিদের একেবারে তার দ্বার প্রান্তে যাই। এটা আমার একটা মানে আমার খামারিদের জন্য যে কিছু করতে পারি, এবং খামারিরা আমাকে ভালোবাসে, এটা আল্লাহর রহমত, অনেক ভালোবাসে, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে প্রবলেমই হোক আমি অ্যাড্রেস করতে চেষ্টা করি। আমার ক্ষুদ্র জ্ঞান, আমি পারি না সবকিছুই, মানে যতটুকু পারা যায়। তো খামারিরা যেটা তাদেরকে বলা হয় যে আপনার কোনো প্রিজারভেটিভ দিবেন না, এবং খামারিরা কিন্তু এখন বিশেষ করে যারা ডেইরি প্রসেসর, বেশিরভাগই শিক্ষিত লোকজন আসতেছে, তারা এটা বুঝে যে এটা হেলথ হ্যাজার্ড, এবং তারা কিন্তু আমার জানা মতে আমি এখন মানে যারা শিক্ষিত ডেইরি প্রসেসর তারা কোনো হেলথ হ্যাজার্ড হবে এরকম দিচ্ছে না। এটা আমাদের মানে আমার জানা মতে, সব জায়গার কথা আমি বলতে পারবো না, আমি চিটাগাং রিজনে যেহেতু কাজ করি ওইটাকে আমি বলতে পারবো যে অনেক ক্ষেত্রেই এখন কমে আসতেছে, মোটামুটি এখন মানে বুঝতে পারছে মানুষ যে আসলে প্রিজারভেটিভ বা হেলথের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রোডাক্ট আসলে বাজারে না আনাই ভালো। একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিভাবে পুষ্টি সমৃদ্ধ ডেইরি প্রোডাক্টস তৈরি করা যায়, ভেজাল মুক্ত কিভাবে করা যায়। কিন্তু আমরা যখন আসলে দই খাই বা দুধ খাই, আমরা আসলে কিভাবে বুঝতে পারি যে এই দইটা খাঁটি কিনা বা এই দুধে কোনো ভেজাল আছে কিনা? এটা কি আসলে বোঝার কোনো উপায় আছে? এটা মানে ভেজাল বা এইভাবে একজন কনজিউমার লেভেলে বোঝাটা একটু কঠিন। তবে আমার এক শিক্ষক ছিলেন, উনি অভিজ্ঞ মানুষ, যে দুধে পানি দিলে উনি বলতেন যে তুমি একটু দুধে পানি নিয়ে এখানে যদি দাও, যদি পানি দিয়ে তাহলে ওটা দুধের বিস্কুসিটি খুব ভালো, পানি দিলে এটা পড়ে যাবে। এটা একটা মানে স্যার বলতেন আর কি। আর হলো যে পুষ্টিগুণ বোঝাটা আসলে টেস্ট না করে তো এটা বলা যাবে না, খুবই যাবে না। তো এই প্রসঙ্গক্রমে বলা যায়, আপনি যেহেতু বলতেছিলেন খাবার, আমরা যে দই খাচ্ছি বা দুধ খাচ্ছি, আমরা কিন্তু যে তথাকথিত বগুড়ার দই খাই, বগুড়ার দই সবাই খেয়েছি আমরা, তো খুবই বিখ্যাত, আসলেই খুবই সুস্বাদু। কিন্তু বগুড়ার দইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যেহেতু চিটাগাং থাকি, দেখা যাচ্ছে চিটাগাংয়ে দেখি যে বগুড়ার দই বিক্রি করতেছে খোলা বাজারে। আমি বলছি যে চিটাগাং থেকে বগুড়ার দূরত্ব অনেক, আসতেও 1-2 দিন সময় লাগে, যেহেতু দইটা হচ্ছে ব্যাকটেরিয়া থাকবে, দই খাই আমরা ব্যাকটেরিয়ার জন্য, ভালো ব্যাকটেরিয়ার জন্য। তা আমার প্রশ্ন হলো যে এত দূর থেকে আনার পরে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছে, দই ভালো আছে, আমার কাছে একটু কেমন মনে হয়েছে। তখন একদিন আমি আচ্ছা দেখি, ওদের কাছে স্যাম্পল নিয়ে আমি কালচার করলাম, কিন্তু কোনো ব্যাকটেরিয়ার কলোনি গ্রোথ করে না। তার মানে কি? তার মানে হলো তারা সামথিং কোনো টেকনিক ফলো করে। তখন আমি জানতে চেষ্টা করলাম কি করে। বেশিরভাগ ক্ষেত্রেই সব বগুড়ার দই করে আমি সেটা বলতেছি না, বিশেষ করে যারা দূর দূরান্তে নিয়ে এসে ওরা কি করে, ওই দইটা তৈরি করার পরে পাতিল, সাধারণত মাটির পাতিল হয়, ওরা ওইটাকে আবার তাপ দেয়, তাপ দিয়ে ব্যাকটেরিয়াগুলি মেরে ফেলে। তো ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে আপনার তো আর পচন হবে না, কারণ ব্যাকটেরিয়া তো পচন করে। তো এই ধরনের দই আসলে আমরা যে খাচ্ছি সেটা হেলথ বেনিফিট আসলে ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক আমরা পাচ্ছি না, এটা অনেকটা মিষ্টান্ন হয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের দই তো অনেকে বাসায় এনো, সেই আমরা যেটাকে বলি আর কি যে বেসন, ওটা দিয়ে আবার বাসায় তৈরি করা হচ্ছে। তার মানে কি সেটাও আসলে সেখানে আমরা প্রোবায়োটিকের উপস্থিতি নাই বললেই চলে এরকম? বাসায় যদি দেখবেন অনেক সময় আপনার যারা বাসায় আমরা তৈরি করি, আমি নিজেও বাসায় দই তৈরি করি, যেহেতু আমি রেগুলারই তৈরি করি বাসায়, অনেক সময় যে আগের কালচার দিয়ে যে কালচারটা ইউজ করি সেটা যদি জমে তাহলে বোঝা যাবে যে সেখানে ব্যাকটেরিয়া ছিল, লাইভ আছে, এটা একটা ইন্ডিকেশন। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি সব প্রসিডিউর ফলো করছেন তারপরেও দইটা জমে না, এরকম তো আমাদের অভিজ্ঞতা আছে। তার মানে বোঝা যাবে ওখানে যে ব্যাকটেরিয়া থাকার কথা বা কালচার যেরকম থাকার কথা সেরকম ছিল না। এবং শুধু তাই নয়, আমি প্রসঙ্গক্রমে এখানে যেহেতু দই বা প্রোবায়োটিক নিয়ে কথা বলছি, দই এবং প্রোবায়োটিক একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। একটা আমরা এরকম বলে থাকি যে পার ml বা পার গ্রামে 10^6 থাকতে হবে মাইক্রো অর্গানিজম। দেখা যায় হয়তো আছে কিন্তু কম, একটা কনসেন্ট্রেশন থাকার কথা। এবং প্রোবায়োটিকটা খেতে হলেও এটা একটা আর ইন্টারেস্টিং, আপনি দইটা কখন খাবেন? আমার বইয়ের প্রসঙ্গে যখন আসবে আমি ওখানে হয়তো বলবো যে দই খাওয়ার কি কোনো সময় আছে? এটা কি মনে হয়?
হ্যাঁ, দই খাওয়া সবসময় খাওয়া যায়, তো দই খাওয়ার একটা সময় আছে। আচ্ছা, যেমন সকালবেলা যদি আপনি দই খান, দইয়ের সেটা এফিসিয়েন্সি বেশি পাবে। কেন? কারণ তখন স্টোমাকটা একেবারে নর্মাল থাকে। তখন আমাদের যে স্টোমাকে দেখা যাচ্ছে ACL আছে, ওইগুলিতে ব্যাকটেরিয়া মারা যায়, যার ফলে সকালে খেলে বেশি ভালো। সবসময় খাওয়া যাবে, তো বেস্ট পারফরমেন্স পেতে গেলে সকালে দইটা খেলে ভালো। সকালে খেতে বাহ, বলছেন, চমৎকার খালি পেটে information। খাওয়ার না, কথা খালি বলছেন? পেটে না, আপনি নাস্তার সাথে ব্রেকফাস্টের নাস্তার সাথে খেতে পারেন, মর্নিং এ খেতে পারেন। স্যার, যেহেতু বইয়ের প্রসঙ্গ চলেই আসলো, আমরা একটু জানতে চাই মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস, নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং নামে গবেষণাধর্মী বই। এটা তো আসলে প্রশ্ন করবার কোনো অবকাশই নেই, কারণ আপনি যেহেতু ডেইরি প্রোডাক্ট নিয়েই কাজ করেছেন, সুতরাং আপনার গবেষণাধর্মী বইও ডেইরি প্রোডাক্ট নিয়েই। আমরা একটু জানি পুরো বইটার প্রিপারেশন কখন থেকে শুরু হলো, পাবলিশ হলো, পুরোটা গল্প জানতে চাই স্যার। ধন্যবাদ। এটা একটা লম্বা স্টোরি। জি। সেই লম্বা স্টোরিটা হয়তো বা এইভাবে বলতে চাচ্ছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, জি। তখনই আমি দেখেছি যে আমাদের এই ধরনের, যেহেতু আমি ডেইরি সায়েন্সের স্টুডেন্ট, আমি এখনো স্টুডেন্টই মনে করি আমাকে, যেহেতু এবং পড়াইতে গিয়ে যেটা দেখি যে আমাদের এই ধরনের বইয়ের যথেষ্ট ক্রাইসিস ছিল, এবং যার ফলে, এবং এটা তো একটা ছিল। আরেকটা আমি আগেই বলছি, আমার একটু চিন্তাধারার একটু ভিন্ন ছিল। আমার ছিল যে আমি এমন কিছু করে যাব যে আমি তো কেউই আমরা এই দুনিয়াতে থাকবো না, এমন কিছু করে যাবো যেটা আমার সারা জীবন হয়তো বা আমার কেউ উপকার পাবে, এবং তার বিনিময়ে যদি আল্লাহ আমাকে কিছু রিওয়ার্ড দেয়। এটা সিনসিয়ারলি স্পিকিং, এটা ছিল আমার মোটিভেশন তখন থেকে। এবং এটা আমার প্ল্যান হয়েছে কমপক্ষে বললাম বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং। এবং আমি আস্তে আস্তে লিখতেছি, কিন্তু আমার কথা ছিল আমি এমন একটা বই লিখবো যেটা ওয়ার্ল্ডে সবাই পড়তে পারে, শুধু বাংলাদেশের জন্য না, যে সবাই পড়তে পারে। তখন এটা আমি ট্রাই করলাম, এবং লাস্টে 2022-এ আমি জাপানে যাই। তখন এটাও একটা ভালো ফেলোশিপ যায়, যে স্পেস ইনভাইটেশন, ভেরি প্রেস্টিজিয়াস, এবং সেটা সম্ভবত ওই ইয়ারে আমি বাংলাদেশে একমাত্র পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আমার কোনো গর্ব নাই। সেটা হলো যাওয়ার পরে আমার প্রফেসর আগেই বলেছেন ভেরি কাইন্ড পিপল, এবং আমার গবেষণায় বললাম যে সেন্সি, আমি তো, তুমি জানো, সে জানতো আমি একটা বই লিখবো। বলে যে হুমায়ুন, তো তোমার কাজ, তুমি জাস্ট হাফ আওয়ার রিসার্চ করবা, মানে আমার যে টাইমটা আছে, আর অর্ধেক সময় বই লিখবা। তা আমার জন্য এটা অপরন্ত সময়। আর জাপানের পরিবেশটাও খুব ভালো ছিল, আর সবচেয়ে বড় কথা ওই ল্যাবটা ছিল ডেইরি সায়েন্স, জাপানের মানে টপ ডেইরি সায়েন্স ল্যাবের মধ্যে একটি, প্রচুর বই ছিল। আচ্ছা, তো যার ফলে আমি বাস সেই সুযোগটা নিলাম, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম। আমি প্রথম থিঙ্ক করছিলাম যে এমডি পে পাবলিশনে দেবো। বলে না হুমায়ুন, তুমি এই জার্নাল, এই পাবলিশারের কাছে যাও, যেটা সিআরসি প্রেস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ। আর এই প্রসেসটা ভেরি কমপ্লিকেটেড প্রসেস, এবং আমার মনে আছে আমার তাদের প্রপোজালটা লিখতে আমার 15 দিন সময় লেগেছিল, এবং ওই প্রপোজালটা আপনাকে 3 জন রিভিউ করে। এখানে লটস অফ থিং আছে, আমি ওদিকে যাচ্ছি না। এনিওয়েল, ইভালুয়েশন করার পরে তারা পজিটিভ দিচ্ছে, এবং 3 জন রিভিউয়ারে, এবং এই 3 জন রিভিউয়ার আমার ফিডব্যাকও দিতে হয়েছে। তারপর তারা আমার সাথে একটা কন্ট্যাক্ট করেছে, এবং কন্ট্যাক্টের এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, রিমুনারেশন আছে। কিন্তু আপনি আমাকে এটা প্রসঙ্গ করে বলতেছি যে ওটার সাথে কানেক্ট করার জন্য, আমাকে জিজ্ঞাসা যদি করেন কত % রয়্যালিটি পাবো, আমি কিন্তু বলতে পারবো না। হায়ার আমি সাইন করেছি, আমার রয়্যালিটি এখানে খুব মুখ্য বিষয় ছিল না, আমি আগেই বলেছিলাম। এটা আমি মানে ওয়ান কাইন্ড অফ আমার হচ্ছে যে মানুষের জন্য কিছু করা, এবং আমার ওইখানে, হ্যাঁ, এবং আমি রয়্যালিটিটা নিব কিনা বা নিলেও আমি কি করবো, এখন আমি ব্যক্তিগত কাজে লাগাবো কিনা, সেটা আমার এখন আমি থিঙ্ক করতেছি আর কি। সেটা হয়তো বা অন্য কোনো জনকল্যাণমূলক কাজে আমি ইউজ করবো, এটা আমার এখন পর্যন্ত আমি পাই নাই। এনিওয়ে, তারপরও আমার লেখা শুরু করলাম। এটা লিখতে লিখতে এত পরিশ্রমের কাজ, এটা আমার মনে হচ্ছে আমার লাইফের যদি সবচেয়ে পিএইচডির চেয়েও যদি কঠিন কাজ হয়, এটা ছিল। এবং কেউ বিলিভ করবে না, আমার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, এবং আমি খুব কম, মানে অনেক কয়েকবার চোখের ডাক্তার কাছে আমার যেতে হয়েছে। এনিওয়ে, অনেক পরিশ্রমের পরে আমার বইটা আসছে, এবং বইটা পাবলিশ হতে প্রায় 2 বছর সময় লেগেছে প্রসেস, এবং এখানে লটস অফ প্রসেস আছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। এনিওয়ে, এটা আমার ক্রেডিট না, বললাম না, স্রষ্টা সবসময় আমার পাশে ছিল, সেই জন্য মনে সহজ হয়েছে। এটা ভেরি লেবোরিয়াস ওয়ার্ক অ্যান্ড ভেরি অফকোর্স অফ প্রেস্টিজিয়াস তো বটেই এটা। এবং আপনারা জেনে একটু খুশি হবেন হয়তো, এখানে প্রসঙ্গ, আমার বইটা কিন্তু অ্যারাবিকে ট্রান্সলেট হওয়ার জন্য প্রস্তাব পেয়েছি, এবং এটা হয়তো বা জানি না হবে, কিন্তু আমি প্রস্তাব পেয়েছি অ্যাটলিস্ট। এবং আপনি গুগলে সার্চ করলে যদি লেখেন, মাঝে মধ্যে যদি এরকম লেখেন হুইচ ইজ দ্য বেস্ট বুক ফর ডেইরি সায়েন্স, হয়তো বা আমার বইও 2-3 নম্বরে পেয়ে যেতে পারে। মানে ও তার বিভিন্ন যে ওয়েবসাইটগুলি সাজেস্ট করতেছে আমার বইটা পড়ার জন্য। এটা আমার মতন একজন ছোট মানুষের জন্য এটা, মানে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, গর্ববোধ করি না। এটা একটা মানে রিয়েলি, মানে আমার জন্য নিশ্চয়ই অনেক বড় প্রাপ্তি স্যার আপনার জন্য, এবং আমি বলবো একসঙ্গে আমাদের দেশের জন্য। আপনি যেটি বলছিলেন যে গুগলে সার্চ করলেও 2-3 সিরিয়ালে এরকম একটি বইয়ের নাম চলে আসতে পারে, যে ডেইরি প্রোডাক্ট
অ্যাবাউট ডেইরি প্রোডাক্ট। স্যার, আপনি যেহেতু ডেইরি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং আপনি নিয়মিত কলামও লিখছেন এই বিষয়গুলো নিয়েই, মানে আমি একটু জানতে চাচ্ছি যে কৃষি নির্ভর আপনার লেখালেখিগুলো বরাবরই এবং পরিবেশ বান্ধব একই সঙ্গে, সে বিষয়গুলো নিয়েও যদি বলেন, এবং একই সঙ্গে নতুন প্রজন্ম যারা এই কৃষিতে আসছে তারাও কি আসলে গবেষণাধর্মী কাজের প্রতি আগ্রহী সমান তালে, নাকি একটু আসলে আগ্রহের জায়গাটা কিছুটা কমতি আছে, কি বলবেন আপনি? ঠিকই বলছেন, আমি যেমন গবেষণা করতেছি এটা বিভিন্ন জার্নাল পাবলিশ করতে, আমি চাচ্ছি আমাদের দেশের জনগণকেও কিছু জানানোর জন্য। আমি নিয়মিত প্রথম আলো ইত্তেফাক লেখালেখি করি এবং বেশিরভাগ বিষয়বস্তু হচ্ছে কৃষি নির্ভর এবং শিক্ষা নিয়ে। এবং যেমন আমাদের যেটা লাস্টলি আমার একটা লেখা আপনারা দেখছেন প্রথম আলোতে হয়তো, কৃষি বান্ধব পরিবেশ, কৃষি বান্ধব কৃষি ব্যবস্থা। আসলে কৃষি বান্ধব এটা খুবই জরুরি। আপনারা জানেন যে কৃষি বান্ধব পরিবেশ, যে কৃষিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে যাচ্ছে আমরা যে যদি এটা আসলে আগে একটু বুঝতে চেষ্টা করি কৃষি বান্ধব পরিবেশ বান্ধব কৃষিটা কি। এটা হলো যে এমন একটা ব্যবস্থা যেটা যে আপনার প্রাকৃতিক যে সমস্ত জিনিস সেগুলি ক্ষতি করবে না, মানুষেরও কোনো ক্ষতি করবে না, ক্ষতি না করে আমরা কি ফসল উৎপাদন করব অথবা গবাদি পশু পালন করব। এইটা যদি আমরা এখনই যদি ব্যবস্থা না নিই তাহলে আমাদের সামনের দিকে হয়তো আরো আমাদের জন্য বিপর্যয় ডেকে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কৃষি বান্ধবের জন্য এখন থেকে আমাদের কার্যকরী উদ্যোগ নিতে হবে। সেটা কেমন করা যেতে পারে? যেমন আমরা সবাই জানি যে আমাদের দেশে রাসায়নিক সার ব্যবহার করা, এটা পরিমাণ কম দিয়ে আমরা কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে যে আমরা যে একই জমিতে বারবার একই ফসল চাষ করি, এটা না করে এক সময় এক একটা করা। এবং তারপর হচ্ছে ডিপ ইরিগেশন করা, জমির ক্ষয়রোধ হচ্ছে। তার সবচেয়ে বড় কথা হলো কৃষকদেরকে মোটিভেট করতে হবে। আসলে এগুলো কৃষকরা করবে, কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আর যেটা আপনি বললেন যে তরুণরা কৃষির সাথে যে প্রশ্নটা আসলেন, আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা যদি কৃষিটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? খাদ্য নেই তো জীবন নেই, জীবন নেই তো আমরা কৃষি না থাকলে আমার জীবন কল্পনাই করা যায় না। এবং একটা দেশের জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা করতে হলে আপনি যে তরুণ জনগোষ্ঠীকে আপনাকে কৃষির সাথে নিয়ে আসতে হবে। এবং একটা বিষয় আপনারা হয়তোবা জানেন, তরুণ প্রজন্ম যেটা আমরা বলি, তরুণদেরকে এইভাবে বলা হয় 15 থেকে 29 বছর বয়স তাদেরকে তরুণ বলা হয়ে থাকে। এবং বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে প্রায় 28% তরুণ, এবং এটার সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি আর কি। এবং আমাদের যে ডেমোগ্রাফিক ডেভিয়েন্ট, যেটা জনমতির সুবিধা, মানে ইয়ং বেশি, হয় যদি আপনি জাপানে দেন বৃদ্ধদের সংখ্যা বেশি। এটা কিন্তু একটা খুব কম দেশে আছে যে আমরা যে জনমিতির যে সুবিধাটা পাচ্ছি। এই তরুণদেরকে আমাদের কৃষিতে আকর্ষণ আনতে হবে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট হলো যে কৃষিতে তরুণরা তুলনামূলকভাবে কম আকর্ষণ। এখন প্রশ্ন আসছে কেন কম আকর্ষণ? কম আকর্ষণ হচ্ছে যে বেশ কিছু কারণ হতে পারে। এটার মধ্যে একটা কারণ হচ্ছে যে কৃষি একটা ঝুঁকিপূর্ণ পেশা, লাভ হতেও পারে কারণ ক্লাইমেটিক বিভিন্ন চেঞ্জের জন্য এটা দুর্যোগ হতে পারে, এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা। এবং তারপর হচ্ছে যে একজন ইয়াং ছেলে সে কৃষিতে আসবে, তার জমিটা তার বাবার নামে, জমির একটা তার যে জমির সংক্রান্ত যে বিষয়টা। তারপর যে তার নতুন যে এখন কৃষিটা কিন্তু ট্রেডিশনাল কৃষি না, এখন অনেক স্মার্ট। ইভেন তো আপনারা জানেন যে ড্রোন, তারপর স্যাটেলাইট ইউজ করে কৃষিতে। কারণ হচ্ছে যে এইগুলি দিয়ে আপনার বিভিন্ন ধরনের তার ফসলের স্বাস্থ্য, তারপর সেচ ব্যবস্থা করা যায়। অর্থাৎ অনেক টেকনোলজি চলে আসছে। এই টেকনোলজিগুলি কিন্তু তরুণদের কাছে আমরা এখন নিয়ে যেতে পারি নাই, কারণ তাদেরকে ট্রেন আপ করতে হবে। এটা একটা বিষয় আছে যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আরেকটা হলো যে সরকারের প্রণোদনা এবং উদ্যোগেরও একটু ক্রাইসিস আছে, কারণ ধরেন তাদেরকে সহজ শর্তে যদি ঋণ দেওয়া হয় সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে আমরা সবসময় কৃষিটাকে একটু কেমন একটু মানে নেতিবাচক দৃষ্টিবিন্দুতে দেখে থাকি, এবং আমরা শহরমুখী, বেশিরভাগই শহরমুখী। এই বিষয়গুলির জন্য তরুণরা কৃষিতে আসতেছে না, কিন্তু তরুণদেরকে কৃষিতে নিয়ে আসতে হবে। আর আরেকটা প্রসঙ্গ বলছিলেন যে তরুণরা গবেষণা বা আসলে এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের তরুণদেরকে গবেষণা নিয়ে আসতে হবে। সেটা কারণ হলো যে গবেষণা নিয়ে আসতে হলে কি করতে হবে? প্রথমে যেটা গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। আমি জানি না আপনারা পেয়েছেন, আমরা যখন ছোট ছিলাম স্কুলে কলেজে তখন সায়েন্স ফেয়ার হতো, আমরা আপনারা জানি না আপনারা গেছেন কিনা, হতো। এবং আমি এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে জাপানেও কিন্তু আমি দেখেছি যে ওরা স্কুলের স্টুডেন্টরা ল্যাব ভিজিট করে এবং দেখে তারা ওই গবেষণার চিন্তা ভাবনা তাদের সৃষ্টি হয়। সেই জন্যই আমি বলি যে গবেষণা আগ্রহ সৃষ্টি করতে, এবং গবেষণা আগ্রহ সৃষ্টি করতে হলে গবেষণার কিছু সমস্যা রয়েছে। যেমন আমাদের দেশে গবেষণার সব দেশেই সমস্যা আছে, আমাদের যে ফান্ডিং, অর্থায়নের সমস্যা, যেমন পর্যাপ্ত যে ফান্ডিং এর প্রয়োজন সেটা নাই, সেটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এটা একটা বিষয় হচ্ছে। তারপর হচ্ছে যে
ছাত্রদেরকে গবেষণায় আগ্রহী করতে হলে আমাদের যে কোর্সের মধ্যে কিছু গবেষণাধর্মী বিষয় নিয়ে আসতে হবে এবং বেশি করতে হবে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের তাদেরকে তরুণদের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা করতে হবে, যে যারা তরুণ গবেষণা করবে তাদের জন্য আলাদা তহবিল থাকবে, গবেষণা করবে। এবং তাদেরকে যেটা হচ্ছে ভালো মেন্টরের সাথে সংযোগ করতে হবে। এখানে আমি প্রসঙ্গক্রমে বলি, আমার একটা স্টুডেন্ট আছে, সে কিন্তু আমি নাম বলতেছি না, সে খুব স্বাভাবিক স্টুডেন্ট, আমার আন্ডারে মাস্টার্স করেছে, আমি কো সুপারভাইজার ছিলাম এবং আমার রিসার্চ প্রজেক্টে কাজ করে দীর্ঘদিন। খুব আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট রেজাল্ট না, কিন্তু সে পরিশ্রমী ছেলে, সে আমার সাথে দীর্ঘদিন আছে। আর যেহেতু আমার সাথে থাকে আমার একদম এফিসিয়েন্সি আছে। আমি জাপানে ট্রাই করছি, আমার এক প্রফেসর ছিল, সে অ্যাপ্লাই করছে এবং এবার তার ওই যে আমার মতনই নেক্সট ফেলোশিপ সে ইউনিভার্সিটি সিলেকশন পাইছে। এই যে কানেক্টিভিটি, অর্থাৎ তরুণদেরকে গবেষণা যদি নিয়ে আসি, তাদের এখন গবেষণা প্রচুর দেশে হচ্ছে, বিদেশেও হচ্ছে, তরুণদেরকে আকৃষ্ট করতে হবে এই বিষয়গুলো। এবং শুধু তাই না, যদি ভালো মেন্টরের সাথে আসে, তো মেন্টরের গবেষণার দিকে তার আগ্রহ হবে এবং তাদেরকে বিভিন্ন সেমিনারে যদি ইনভাইট করা হয়। এবং একটা এখানে প্রশ্ন করে বলি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ইউনুস স্যারের লেকচার শুনতে কিন্তু বিদেশে দেখছেন যে টিকিট করে ঢুকে। এরকম যদি আমরা গুণী ব্যক্তিদেরকে দেশের যারা আছে বা বিদেশ থেকে নিয়ে এসে তাদেরকে মোটিভেশনাল তারা কিছু কথা বলে, তরুণরা মনে হচ্ছে যে আমার গবেষণার দিকে আগ্রহ হবে। স্যার, আপনার এই পরামর্শগুলো আসলেই তরুণ প্রজন্মের জন্য পাথেয় হতে পারে এবং আসলে অনেক ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন এবং আপনার হাত ধরে তরুণরা কৃষিতে আগ্রহী হবে নিশ্চয়ই। আপনার কথাগুলো শুনে অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন স্যার আমাদেরকে। আপনাদেরকে ধন্যবাদ।